হরি বল, বল হরি, হরি বল, বল হরি। একে একে এবার মনে হয় আমার এই গ্রামে আসা কাল হলো, আর হয়তো বেঁচে ফিরতে পারবো না। আরে আরে, এটা কি করছেন? কেউ এইভাবে ঝাঁটা দিয়ে তাড়ায়? ওদের ঝাঁটা দিয়ে না তাড়ালে ওরা যে পালাবে না। সেদিন কলম হাতে লিখতে বসে কয়েক ঘন্টা পেরিয়ে গেল, তবুও একটা লাইনও লিখতে পারলাম না। আসলে আজকের গল্পটি কোনো উপন্যাস নয় বা রোমান্টিক কোনো গল্প নয়। আজকে যেটা লিখতে বসেছি তা হলো একটি ভূতের গল্প। কারণ আমি সদ্য একটা কাজ পেয়েছি, ক্যামলা ভূত নামে একটি ইউটিউব চ্যানেলের হয়ে কয়েকটি ভূতের গল্প লেখার। আমি দীপক, পেশায় একজন লেখক, তবে এই ধরনের ভূতের গল্প লেখার অভিজ্ঞতা তেমন আমার নাই। তাই ভাবলাম বাইরে গিয়ে এক কাপ চায়ের পেয়ালায় চুমুক মেরে আসি। আমার বাসা থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়েই পরান্দার চায়ের দোকান। পরান্দার চায়ের দোকানে গিয়ে চায়ের অর্ডার দিতে যাব, এমন সময় দেখলাম সেখানে বসে আছে সুনীলদা। আমি কিছু বলতে যাব, তার আগেই দেখি সুনীলদা বলে উঠল, আরে দীপক যে, কেমন আছিস? ভালো আছিস তো? আরে তোকে তো অনেক দিন দেখিনি, তা বল তোর লেখালেখি কেমন চলছে এখন? খুব একটা ভালো না সুনীলদা, কয়েকটা ভূতের গল্প লেখার অর্ডার পেয়েছি বটে, কিন্তু তেমন কিছু তো মাথায় আসছেই না। আচ্ছা সুনীলদা, তুমি তো রিপোর্টারি করো তাই না? তোমার তো অনেক জায়গা চেনা জানা আছে, তো কোনো একটা জায়গার নাম বলো না, যেখানে গেলে আমি একটা ভালো ভূতের গল্প লিখতে পারি। আছে একটা জায়গা শীতলপুর নামে, তবে কিন্তু সাবধান, ওই গ্রামটার ব্যাপারে অনেক কথা প্রচলিত আছে। সবকিছু বলার সময় সুনীলদা কয়েকটা ব্যাপারে আমাকে সাবধান করেছিল। এই যেমন ধরুন রাতে না আসতে, কিন্তু কি করব বলুন, ট্রেনটা যে এত লেট করবে কে জানতো। ট্রেন থেকে নেমে গ্রামের মেঠো পথ ধরে বেশ খানিকটা হাঁটতে হাঁটতে এসে এতক্ষণ বাদ নজরে এলো একটা চায়ের দোকান। যাই, আর কিছু না পাই অন্তত এক কাপ চা খেয়ে নিই, আরও খানিকটা হাঁটা যাবে। দাদা, একটা চা হবে? আচ্ছা, চা না হয় থাক, আপনার দোকানে ভারী খাবার কিছু হবে নাকি? চপ মুড়ি আছে, চলবে নাকি? চলবে মানে? খুব চলবে, তাড়াতাড়ি দিন না। তা বাবু, আগেই কয়ে দিচ্ছি, চপ কিন্তু গরম হবে না, সেই কোন সাঁঝের বেলায় বানাইছি। দরকার নাই, ওটাই দিন, পেটে খুব জোর ভাটা পড়েছে। উনি একটা শাল পাতার ঠোঙায় অল্প কিছু মুড়ি আর দুটো চপ দিয়ে বাড়িয়ে দিল আমার দিকে। আমি চপের ঠোঙাটি হাতে নিয়ে পিছন ঘুরতেই দেখলাম আমার পায়ের নিচে একটা বাচ্চা ছেলে অসহায়ের মতো বসে। ছেঁড়া ফাটা পোশাক দেখে মনে মায়া জন্মালো। আশ্চর্য এক চাহনিতে বোঝা বড়ই কঠিন, সে কি আসলে ক্ষুধার্ত না আমাকে কিছু বলতে চাইছে। কি হলো বাবু, খিদে পেয়েছে? এটা খাবে? ছেলেটাকে দেখে অদ্ভুত মায়া হলো, হয়তো সে ক্ষুধার্ত। তাই আমি মুড়ির ঠোঙাটা তার দিকে বাড়িয়ে দিলাম। সেও মুড়ির ঠোঙাটা হাতে নিতেই হঠাৎ করে দোকানদার একটু উত্তেজিত হয়ে পড়ল। হঠাৎ একটা ঝাঁটা হাতে বাচ্চা ছেলেটার দিকে উঠিয়ে এলো আর বলল, এই এই পালা পালা বলছি। আরে আরে, এটা কি করছেন? এই বাচ্চা ছেলেটাকে কেউ এইভাবে ঝাঁটা দিয়ে তাড়ায় বলুন তো? না বাবু, ওদের ঝাঁটা দিয়ে না তাড়ালে ওরা যে পালাবে না। দোকানদারের ব্যবহারে আমার মনে মনে প্রচন্ড রাগ হলো। পাশ ফিরে তাকিয়ে দেখলাম বাচ্চা ছেলেটা সেখানে আর নাই। সে মুড়ির ঠোঙাটা ফেলে কোথাও যেন উধাও হয়ে গেছে। আচ্ছা লোক তো বাবা, একটা বাচ্চা ছেলে
তাকে কেউ এইভাবে ঝাঁটা দিয়ে তাড়ে? ছেলেটা ভয়ে খাবারটা খেতেও পারলো না। আশ্চর্য লোক। আমিও মনে মনে একটু রাগ দিয়ে বেশি কথা না বলে দোকানদারকে টাকাটা মিটিয়ে তাকেই জিজ্ঞাসা করলাম শীতলপুর যাওয়ার রাস্তাটা। সে সামনের দিকে রাস্তাটা ইশারায় দেখিয়ে দিল। আমিও সেই রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বেশ খানিকক্ষণ হাঁটার পর মনে হচ্ছিল মোটেও উনি সুবিধাজনক লোক না, কারণ মনে হচ্ছে আমাকে হয়তো তিনি ঠিক রাস্তা দেখাননি। তবুও সামনের দিকে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম 4 জন লোক একটা বডি কাঁধে করে হরি বল করতে করতে এদিকে আসছে। তখন বুঝলাম কাছে পিঠে কোথাও শ্মশান হবে হয়তো, আর গ্রামটা ঠিক ওই দিকটাতেই হবে যেদিক থেকে ওনারা আসছেন। তাই সেদিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আরও কিছুক্ষণ হাঁটতে হাঁটতে এসে কোনো গ্রাম পেলাম না। সামনেই দেখতে পেলাম একটা শ্মশান। দেখে আমি খানিকটা ভয় পেলাম। আরে সত্যি তো লোকটা আমাকে সঠিক রাস্তা দেখায়নি। তাহলে এবার শ্মশানের সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখতে পেলুম সেই লোকগুলো সেই বডিটাকে নিয়ে শ্মশানে প্রবেশ করছে। ভাবলুম ওনাদের কাছে গিয়ে রাস্তাটা না হয় আরেকবার ভালো করে জেনে নিই। গ্রামে প্রবেশ না করতে পারলে কোনো একটা তো থাকার ব্যবস্থা করা যাবে না। তার উপরে আবার আকাশের অবস্থা তেমন ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই আগে ভাগে এই গ্রামটাতে পৌঁছে কোনো একটা ব্যবস্থা করে নিতে হবে। শ্মশানের ভিতরে প্রবেশ করতে, যদিও সেই সব বাইকে শ্মশানের ভিতরে প্রবেশ করতে দেখেছিলাম, কিন্তু ভিতরে প্রবেশ করে দেখলাম সেখানে আর কেউ নাই, শুধু পড়ে আছে সেই বডিটা। আরে লোকগুলো গেল কোথায়? বডিটা এখানেই ফেলে রেখে ততক্ষণে খেয়াল করলাম আমার পিঠের উপরে একটা ঠান্ডা হাত এসে পড়ল। আমি পিছন ঘুরতেই সেখানে আর কেউ নাই। আসলে আসলে সেই লোকগুলো কি মানুষ ছিল? এই যে বডিটা, এটাই বা কার? তাই আমি ভয়ে ভয়ে গিয়ে সেই বডির মুখের কাপড়টা সরাতেই চমকে উঠলাম। এ কি এ কি এ তো আমি আমি মরিনি। আরো ভয়ে আমি চিৎকার করে সেখান থেকে পালাতে যাব, এমন সময় শ্মশানের গেটটা বন্ধ হয়ে গেল। আমি শত চেষ্টা করেও দরজাটা খুলতে পারছি না, যেন কোনো অশুভ শক্তি দরজাটাকে শক্ত করে ধরে রেখেছে। এবার মনে হয় আমার এই গ্রামে আসা কাল হলো, আর হয়তো বেঁচে ফিরতে পারবো না। এই বলতে বলতে আকাশ আরো অন্ধকার হয়ে এলো। এক কালো অন্ধকারে ছেয়ে গেল সমস্ত শ্মশান পাশ। যখন বুঝলাম এখান থেকে বেঁচে ফেরা আর সম্ভব নয়, তখনই সামনের দিকে দেখতে পেলাম সেই ছেলেটাকে। সে দাঁড়িয়ে, বাবু এদিকে আসুন, বাবু এদিকে আসুন, এই দিক দিয়ে আর একটা রাস্তা আছে, তাড়াতাড়ি আসুন এই দিকে। তখনই বাচ্চা ছেলেটার সঙ্গে দৌড়ে সেই রাস্তায় যেতে গিয়ে দেখলাম সেই সমস্ত লোকগুলো একসঙ্গে আমার সামনে দাঁড়িয়ে, তাদের বিভৎস সব চেহারা, কারোর চোখে মুখে দিয়ে রক্ত ঝরছে, দিয়ে আসছে সবাই। আমি ভয়ে আর্তচিৎকারে দৌড়াতে দৌড়াতে এসে একটা গাছের নিচে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর জ্ঞান ফিরতে দেখলাম হারানের সেই চায়ের দোকানের সামনে পড়ে আছি, কিন্তু সেখানে কোনো চায়ের দোকান ছিল না। আশেপাশের গ্রামবাসীর সঙ্গে খবর নিয়ে জানতে পারলাম হারানো আসলে কোনো মানুষ ছিল না। আরও জানতে পারলাম সেই বাচ্চাটা, সেও নাকি কয়েক বছর আগে তার মা বাবার সঙ্গে এই গ্রামে এসেছিল। তারাও হারানের দোকান থেকে, হারানের কাছ থেকে গ্রামের ঠিকানাটা জানলে
হারান তাদেরকেও শ্মশানে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে তাদের তিনজনেরই মৃতদেহ ওই শ্মশানের পাড় থেকে উদ্ধার হয়। কিন্তু কেন জানি না কোনো পথচারী শ্মশান থেকে বেঁচে না ফিরলেও সেই রাতে আমি বেঁচে ফিরলাম। কেন জানি না ওই বাচ্চাটা আমার সাহায্যে কি আসলো। আজও ধুলো জমা স্মৃতির চিলেকোঠায় প্রশ্নটা জলজল করছে। কেন জানি না কোনো পথচারী শ্মশান থেকে বেঁচে না ফিরলেও সেই রাতে আমি বেঁচে ফিরলাম। কেন জানি না সেই বাচ্চাটা শুধু আমার সাহায্যে এগিয়ে আসলো। দুঃস্বপ্নের মতো সেই কাল রাত্রির কথা অনেক ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেই করুণ মুখটা আজও চোখের সামনে ভেসে ওঠে, যেন স্পষ্টই সে আমার চোখের সামনে আজও আমাকে কিছু বলতে চায়। তো এই ছিল আমার জীবনের প্রথম ভূতের গল্প লেখার একটি ছোট্ট গল্প। তো গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের একটু উৎসাহিত করবেন। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন।